আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি 2027 ব্যাচ। আশা করি আপনারা খুবই খুবই ভালো আছেন। আপনাদের ইতিমধ্যে হয়তোবা কারো কারো কলেজে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা চলতেছে, কারো হয়তো সমাপনী পরীক্ষা শেষ, এখন আপনারা সেকেন্ড ইয়ারে উঠছেন। মানে আপনাদের পরীক্ষা শেষ হয়েছে মানে কি আপনারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর যাদের এখনো শেষ হয় নাই, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে মনে করি আমি। কারণ এমন কোনো কলেজ নাই বলে আমার মনে হয় যে এখনো প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হয় নাই। যাই হোক, আমি বলছিলাম যে আগামী মঙ্গলবার আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একদিন পর পর আর কি একদিন পর পর আমি এই সেকেন্ড পার্ট আলোচনা শুরু করব। আপনাদের যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, এটা আমি ক্লাস শুরু করব। তো আপনারা ধৈর্য সহকারে একদম ফুল কোর্স করবেন। আমি যে কয়টা ক্লাস নিই, আমি বলছিলাম যে উচ্চতর গণিতের যে আমাদের জটিল সংখ্যা নামক একটা অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টির মাধ্যমে আমরা ক্লাসটি মানে এই পেপারটি আমরা শুরু করব। মানে সেকেন্ড পেপার ক্লাসটা আমরা এই অধ্যায়টার মাধ্যমে শুরু করব। এবং জটিল সংখ্যা অধ্যায়ের উপর আমরা সর্বমোট 5টা ক্লাস নিব। এই অধ্যায়ে অনেক অনেক বেসিক আছে, যেটা এই অধ্যায়টা তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু কিছু অধ্যায় আছে যে এটার তুলনায় আর একটু বড়। মানে কিছু কিছু অধ্যায় আছে কি, যে এই যে অধ্যায়টা জটিল সংখ্যা নামক অধ্যায়টা, এটার তুলনায় আরো অনেক বড়, বাট ওটার মধ্যেও এত বেসিক নাই। যে বেসিক গুলো আমাদের এই জটিল সংখ্যা নামক অধ্যায়ে শিখতে হয়, অনেক বেসিক এই অধ্যায়। এই অধ্যায়টা কোথায় থেকে আসলো, একদম গোড়ায় থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত, একদম মানে বেসিক টু অ্যাডভান্স, প্রো ব্যাস মানে বেসিক টু প্রো অ্যাডভান্স পর্যন্ত একদম আমরা আলোচনা করব। তো আপনারা আশা করি আমাদের যে গ্রুপ দেওয়া থাকবে, গ্রুপের লিংক দেওয়া থাকবে, গ্রুপে আপনারা অবশ্যই অ্যাড হবেন। এবং গ্রুপে আপনাদের প্রতিনিয়ত এই ক্লাসের লিঙ্কগুলো তো আপনারা চ্যানেলেই পাবেন। পাশাপাশি আপনাদের বিভিন্ন ডিসকাশন গ্রুপ বলা হয় এটা, মানে ডিসকাস করার জন্য, আপনার একে অপরের সাথে আলোচনা করার জন্য। মানে আপনি যেটা বুঝতে পারেন নাই ওইটা হয়তো আরেকজন বুঝতে পারছে, এরকম বিষয়গুলো আর কি আপনার যোগাযোগ করার জন্য, বা আপনাদের সাথে মানে একটু সমালোচনা করার জন্য, যে আসলে আমি যে ক্লাসটা নিতেছি আপনারা কে কতটুকু বুঝতে পারতেছেন, এই সকল বিষয়গুলো আমাকে জানাবেন আপনারা। এবং আমি একটা অধ্যায় শেষ হওয়ার পর এই অধ্যায়টা আমি পড়াইয়া আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারলাম, সেটার উপর ভিত্তি করে বিভিন্ন কুইজ বিভিন্ন কুইজ আপনাদেরকে আমি দিব। এবং বিভিন্ন কুইজ দেওয়ার পর বিভিন্ন পরীক্ষা, যেমন এমসিকিউ পরীক্ষা নিব, এরপর সিকিউ পরীক্ষা নিব। তো এমসিকিউ সিকিউ এই বিষয়গুলা দিয়ে আপনারা একটু নিজেকে যাচাই করতে পারবেন। তো যাই হোক, আসলে এই গ্রুপটা আপনাদের জন্য আমি নতুনই খুলবো, এখনো খোলা হয় নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো এটা আমি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা অবশ্যই অ্যাড হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন। তো আমরা আজকে এই জটিল সংখ্যা নামক যে অধ্যায়টা, জটিল সংখ্যা, এটা আমরা আজকে লেকচার 1, অর্থাৎ 1 নম্বর লেকচার আমরা আজকে করব। খুব সুন্দরভাবে, খুব গোছালো ভাবে করার ট্রাই করব। আচ্ছা, তো আসেন কথা না বাড়াই আমরা ক্লাস শুরু করে দিই। জটিল সংখ্যা, জটিল মানে কি? জটিল মানে কঠিন। তাই বলে কি এগুলা কঠিন সংখ্যা? কঠিন সংখ্যা বলতে এখানে অবাস্তব বা আয় সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিচয় হতে হবে। তো এর আগেও আমি আসলে জটিল সংখ্যার আমি বেশ কিছু ক্লাস নিচ্ছিলাম আমার এই চ্যানেলে। জটিল সংখ্যার আর্কাইভ ক্লাস দেওয়া আছে। এই আর্কাইভ ক্লাস আমি আর্কাইভ ক্লাস মানে কি, মানে এর আগের বছর, অর্থাৎ এর আগে আমি কি করছি, আগের বছর বলতে বেশ কিছুদিন আগে, যেটা আমি আসলে মূলত 26 ব্যাচকে উদ্দেশ্য করে নিচ্ছিলাম। ওরা কিন্তু কেবল টেস্ট পরীক্ষা দিতেছে, মানে ওদের কয়েক মাস আগে আর কি, 3-4 মাস আগে আমি ক্লাসটা নিচ্ছিলাম। তো ওগুলা আমাদের আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাসগুলো আমি গ্রুপে দিয়ে দিব নি। আর্কাইভ ক্লাস যে কয়েকটা আছে সবগুলো, এই জটিল সংখ্যার আর্কাইভ ক্লাস আমার কাছে আছে।
এগুলো আমি গ্রুপে দিয়ে দেব। আর হচ্ছে ওইগুলাও আপনারা অবশ্যই করবেন। গত বছরেরটা করবেন, ওটা হচ্ছে আমি বোর্ডে নেই নাই, ওটা আমাদের হাতে কলমে নিয়েছিলাম আর কি। ওটা আমি হাতে কলমে নিয়েছিলাম, মানে খাতায় করিয়েছিলাম আর কি ওইখানে। ওইটা আপনারা অবশ্যই দেখবেন। আর এখানে হচ্ছে আমি সরাসরি বোর্ডে ক্লাস নিতেছি। তো দেখেন জটিল সংখ্যাটা কোথায় থেকে আসছে। আমরা একটা সমীকরণ যদি দেই, যে সমীকরণটার সমাধান করলে অবশ্যই একটা মান কিন্তু আমাদের আসবে। যেমন আমরা একটা সমীকরণ সমাধান করলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এই সমীকরণটা সমাধান করলে x এর মান আমাদের অবশ্যই 2 এবং 3 আসবে। এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, এটাও আমাদের বাস্তব সংখ্যা। এই দুইটা কিন্তু আমাদের বাস্তব সংখ্যা আসছে। কিন্তু আমাদের কিছু সমীকরণ আছে যেগুলাকে সমাধান করলে আমাদের বাস্তব সংখ্যা আসতেও পারে, নাও আসতে পারে, আবার জটিল সংখ্যা আসতে পারে। সেগুলা কি? যেমন ধরেন এই যে আমাদের আসলে বাস্তবে এরকম বলতে কোনো সংখ্যা নাই, এটা হচ্ছে আমাদের কাল্পনিক ধারণা। আচ্ছা বলেন তো, বাস্তবে এমন কোন সংখ্যা আছে যেটাকে বর্গ করলে ওটার তুলনায় ছোট হবে? যেমন ধরেন 2 কে বর্গ করলে আমাদের 4 হয়, তাহলে এই বর্গ সংখ্যাটা কি 2 এর তুলনায় বড় হয়েছে না? হ্যাঁ, বড় হয়েছে। আবার হচ্ছে এটাকে যদি আমি পাওয়ার 2 করি তাহলে কিন্তু আমাদের 16 হবে। এটাকে পাওয়ার 2 করলে 256 হবে। আস্তে আস্তে খালি শুধু আমাদের বড়র দিকে যাইতাছে না, আস্তে আস্তে কিন্তু আমাদের শুধু বড়র দিকে গেতাছে। আস্তে আস্তে কি এটা কি বড় করলে কি আবার 2 আসবে, মানে আস্তে আস্তে কি ছোট হবে? বা বাস্তবের ক্ষেত্রে কি এরকম হয় যে কয়েকবার বর্গ করলাম, করার পরে আবার পুনরায় যখন আবার বর্গ করব তখন আমার ছোটটা আসবে? এরকম কি কোনো কিছু হয়? এরকম কোনো কিছু কিন্তু বাস্তবের ক্ষেত্রে হয় না। এটাকে বলা হয় বাস্তব সংখ্যা, মানে বাস্তবে এই ঘটনাগুলো ঘটনা, এগুলোকে বাস্তব সংখ্যা। আর বিজ্ঞানীদের একটা কাল্পনিক ধারণা বলে এরকম একটা সংখ্যা আছে যেটাকে বড় করলে আবার ছোটটা ফিরে আসে। ছোটটা ফিরে আসে, দেখেন বাস্তবের সাথে কি এটা মিললো? বাস্তবের সাথে তো এটা মিলে নাই। যেটা কিনা 3 বার বা 4 বার বর্গ করার পর আবার আগেরটাই ফিরে আসে, এটা আসলে একটা কাল্পনিক সংখ্যা হচ্ছে। এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, অর্থাৎ ইমাজিনারি নাম্বার। কাল্পনিক মানে হচ্ছে ইমাজিনারি। তো ইমাজিনারি এই জিনিসটা আসলে একটা সমীকরণ তারা নিছে। কি সমীকরণটা নিছে? তারা নিছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এরপর তারা কি করছে, এই যে এক্স স্কোয়ার তারা রাখছে, এরপর হচ্ছে প্লাস 1 ওই পাশে যায় হয়েছে মাইনাসের 1। এরপর হচ্ছে দেখেন আমরা শুধু এক্স যদি রাখি, এই যে আমার রুট মানে স্কোয়ার আছে, স্কোয়ার ওই পাশে যায় আমার কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুটের ভিতর -1। এই যে আমার রুটের ভিতর -1 আসলো, মানে রুটের ভিতর যদি -1 আসে এটাকে বর্গমূল করা যায় না। আমরা 4 এর বর্গমূল করতে পারবো 2, কিন্তু -4 এর বর্গমূল কি আমরা শিখছি এ পর্যন্ত? আমরা কি রুটের ভিতর -4 এটার বর্গমূল করতে পারবো? আমরা কিন্তু আজকে থেকে করতে পারবো। আজকে আমি এটা শিখিয়ে দিব, আজকে থেকে আপনারা করতে পারবেন। বাট এর আগে কি কোনোদিন করতে পারছেন? এর আগে কিন্তু করতে পারেন না। এতদিন আপনারা শুধুমাত্র বাস্তব সংখ্যা যে জিনিসটা সেটার সাথে আপনারা পরিচিত ছিলেন। এখন আজকে হচ্ছে আমাদের এটা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এই আই থাকলে ওটাকে বলা হয় কাল্পনিক অংশ। মূলত এই সংখ্যাটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার 2টা পার্ট, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। তো এটা হয় আমাদের কি, এই যে আমাদের √1 এটাকে আমরা লিখি হচ্ছে আই দ্বারা, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে x মানে যে আমরা পাইলাম √1 মানে রুটের ভিতরে মাইনাস, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো √4 ইন্টু -1। দেখেন √4, এই √4 কে আমরা দেখেন √ থেকে দিছি আমরা এই -4 কে 4 ইন্টু -1 দিছি। এবার
যেহেতু গুণন আকারে আছে, আমরা 4 কে রুট করলে হবে 2, আর হচ্ছে রুট ওভার অফ -1 হবে, আর এটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 2i। তাহলে -4 কে বর্গমূল করলে আমাদের আসবে 2i। কত আসবে? 2i আসবে। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আর এই যে আই, এই আই কে বলা হয় ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। আর এই যে এই সংখ্যাটা থেকে আমাদের এই জটিল সংখ্যাটা আসছে। জটিল সংখ্যাটা কি এটা আমরা সামনে সামনে আস্তে আস্তে আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আয়ের পরিচয়টা কি, আই এখানে জিনিসটা আসলে কি মিন করতেছে, এটা আমরা অবশ্যই বুঝতে পারলাম। তো এরকম কিছু সমীকরণ সমাধান করলে আমাদের এই আয় সংক্রান্ত বিভিন্ন সমাধান আসবে। আয় সংক্রান্ত বিভিন্ন সমাধান আসবে যেগুলোকে আমরা কাল্পনিক সংখ্যা বলবো। কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা, কাল্পনিক সংখ্যা এবং জটিল সংখ্যার মধ্যেও পার্থক্য আছে, সেটা আপনাদেরকে আমি অবশ্যই বলে দিব। তো আমরা ধাপে ধাপে একটু আগানোর ট্রাই করব। দেখেন আমরা এখন একটু সামনের দিকে যাই। আমরা সামনের দিকে এখন যে জিনিসটা পড়ার ট্রাই করব সেটা হচ্ছে এটা তো ছিল আমাদের শুধু কাল্পনিক, এখন হচ্ছে জটিল সংখ্যা আমরা সম্পর্কে জানি। জটিল সংখ্যা, বুঝছেন? এই জটিল সংখ্যা আমাদের যে চতুর্ভাগ, আমরা কিন্তু 4টা চতুর্ভাগের সাথে ক্লাস নবম দশম শ্রেণীতেও আমরা পরিচিত ছিলাম, এবং ইন্টারমিডিয়েটেও আমাদের ফার্স্ট পার্টেও আমরা পরিচিত ছিলাম। তো এই সেকেন্ড পার্ট যে আছে আমাদের এই জটিল সংখ্যা নামক অধ্যায়ে আমাদের ওই চতুর্ভাগের কনসেপ্টটা আমার এখানে লাগবে। যেমন একটা জটিল সংখ্যা, এটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। তো একটা জটিল সংখ্যা কোন চতুর্ভাগে অবস্থিত, বা এটা হচ্ছে একটা আর্গন চিত্র বলা হয়। তো আর্গন চিত্রে এর অবস্থানটা আমি কিভাবে নির্ণয় করব? আর্গন চিত্রে আমি একটা জটিল সংখ্যাকে কিভাবে স্থান দিব? একটা জটিল সংখ্যাকে অলওয়েজ জেড দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। জেড হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। এখানে দুইটা পদ কিন্তু আমাদের আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে আই ওয়াই। তাহলে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে আই ওয়াই। তাহলে এই পদের সাথে কিন্তু আমাদের আই আছে। যে পদের সাথে আমার আই থাকবে, অর্থাৎ যে পদের সাথে আমার আই থাকবে ওই পদটাকে বলা হবে কাল্পনিক পদ। আর যে পদের সাথে আমার কোনো আই থাকবে না ওইটাকে বলা হবে আমার বাস্তব অংশ। এটাকে বলা হয় বাস্তব অংশ, আর এটাকে বলা হয় কাল্পনিক অংশ। কাল্পনিক বাস্তব পদ, কাল্পনিক পদ, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। আর দুইটা মিলাইয়া হয় আমার বাস্তব এবং কাল্পনিক, এই দুইটার সমষ্টি, দুইটা মিলাইয়া হয় আমার একটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা জিনিসটা কি আর কাল্পনিক সংখ্যা জিনিসটা কি এটা আমরা বুঝতে পারলাম। এই সমীকরণটার সাথে আমি যে কোনো প্রকার একটা জটিল সংখ্যাকে আমি তুলনা করব। সেখানে এক্স এর মান যদি দেখেন যে এক্স এর মান আসছে হচ্ছে পজিটিভ, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এই 4টা চতুর্ভাগ আমার এখানে আছে। তো এটা হয় হচ্ছে আমার প্লাস প্লাস, এটা হয় আমার হচ্ছে মাইনাস প্লাস, এখানে হয় মাইনাস মাইনাস, এটা হয় আমার প্লাস মাইনাস। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমার এক্স এর মানও পজিটিভ হয়েছে, ওয়াই এর মানও পজিটিভ হয়েছে। তাহলে আর্গন চিত্রে এই জটিল সংখ্যাটার অবস্থান কোন চতুর্ভাগে হবে? অবশ্যই কিন্তু এটা প্রথম চতুর্ভাগে হবে। আর এখানে এটাকে আমরা বিন্দু নিতে পারি এক্স কমা ওয়াই। এই জটিল সংখ্যার কাল্পনিক অংশকে আমরা ভুল ধরবো না, বাস্তব অংশ, বাস্তব অংশে যে থাকবে, এই বাস্তব অংশে যে থাকবে চিহ্ন সহ, আমরা সবসময় চিহ্ন সহ কাজ করার ট্রাই করব। তো বাস্তব অংশে যে জিনিসটা থাকবে ওইটাকে আমরা ভুজ কল্পনা করব, এবং আয়ের সাথে যে থাকবে ওটাকে আমরা কাল্পনিক চিন্তা করব। এবং এই দুইটা
ভুজ এবং কোটি মিলে যে বিন্দুটা তৈরি হবে, এই বিন্দুটা যে চতুর্ভাগে অবস্থিত হবে ওইটাই হবে এই জটিল সংখ্যার, মানে যে চতুর্ভাগে অবস্থিত ওইটা। আর হচ্ছে এই এই যে এই জটিল সংখ্যা থেকে আমরা এই বিন্দুটা পাইলাম, এই বিন্দুটাকে বলা হবে এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। এই জটিল সংখ্যার কি বিন্দু? প্রতিরূপী বিন্দু। প্রতিরূপী বিন্দু। একটা জটিল সংখ্যা যদি আমাদের z ইকুয়াল 3 - 2i হয়, 3 - 2i, এটা আমাদের একটা জটিল সংখ্যা। এটা কিন্তু আমাদের কাল্পনিক সংখ্যা না, এইটুকু হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। কাল্পনিক কোনোদিন সংখ্যা হতে পারে না, কাল্পনিক একটা অংশ। আর এই সম্পূর্ণটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ। আর সম্পূর্ণ মিলিয়ে হচ্ছে বাস্তব না, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা এখানে আমরা 3 নিব, আর হচ্ছে আই এর সাথে হচ্ছে -2, 3, -2, অর্থাৎ এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ আছে চতুর্ভাগে। তাহলে এই জটিল সংখ্যাটার অবস্থান কোন চতুর্ভাগে হবে? জটিল সংখ্যাটার অবস্থান বা আরগন চিত্রে এর অবস্থান হবে চতুর্ভাগে অবস্থিত এটা। এবং এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 3, -2। এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে 3, -2। আশা করি এই যে জটিল সংখ্যার পরিচয়গুলা, এইটা আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। তাহলে আমরা সাপোজ এটা 3, -2 ধরলাম হচ্ছে এইদিকে হচ্ছে 3, 1, 2, 3, 1, 2, এই যে এখানে ধরলাম এটার অবস্থান। তাহলে আমরা এ বরাবর একটা রেখা টানবো আর এ বরাবর একটা রেখা টানবো। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে এখানে এই বিন্দুটার মধ্যে আমার হচ্ছে 3 - 2i জটিল সংখ্যাটা অবস্থিত হবে। এখানে আমাদের 3, -2 অথবা 3, 2i বিন্দুটা অবস্থিত হবে। তাহলে আর্গন চিত্রে একটা আর্গন চিত্র, এখানে একটা জটিল সংখ্যার অবস্থান আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। এবং বাস্তব অংশ, কাল্পনিক অংশ বা একটা জটিল সংখ্যা, আসলে জটিল সংখ্যাকে সাধারণত আমাদের z ইকুয়াল x প্লাস iy দ্বারা প্রকাশ করা হয়। z ইকুয়াল x প্লাস iy এই ফরম্যাটে আমাদের অলওয়েজ প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট। জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট হচ্ছে আমার z ইকুয়াল x প্লাস iy। তো আমরা এই বিষয়গুলো কিন্তু এখন জানতে পারলাম যে অবশ্যই এই বিষয়গুলো যে প্রতিরূপী বিন্দু কিভাবে বের করতে হয় এবং হচ্ছে এটার অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা নতুন দুইটা জিনিস খুব সুন্দরভাবে জানার ট্রাই করব, এবং এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের অবশ্যই এই দুইটা জানতে হবে। এক নাম্বার হচ্ছে মডুলাস। মডুলাস মডুলাস জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি এই 3, -2i এটাকে আমরা লিখতে পারি 3, -2 এরকম কিন্তু লিখতে পারি। যাই হোক, এটা আমি এখন রিমুভ করব না, এটা দিয়ে আপনাদেরকে আমি একটু বোঝানোর ট্রাই করি। তাহলে এটা যদি, আচ্ছা এটা আপনারা একটু বোঝার ট্রাই করেন যে এটা যদি আমরা প্রথম চতুর্ভাগে যদি নেই, তাহলে এটা আমাদের হয়ে যাবে 3 + 2i, এটা হবে আমাদের -3 + 2i, আর এটা হবে -3 - 2i। চারটা চতুর্ভাগে কিন্তু আমাদের এরকম চারটা ভিন্ন ভিন্ন জটিল সংখ্যা আসবে। এটা মনে হয় আপনারা বুঝতে পারছেন, কারণ দুইটাই 3-এর আগেও আমার পজিটিভ চিহ্ন, 2-র আগেও পজিটিভ চিহ্ন, দুইটাই পজিটিভ হয়েছে, তার মানে কি প্রথম চতুর্ভাগে হয়েছে। এখানে 3 মানে বাস্তব অংশের আগে মাইনাস, কাল্পনিক অংশের আগে প্লাস, এটা হয় মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর দুইটাই নেগেটিভ, এখানে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আমাদের চিহ্ন দেখা নির্ধারণ করতে হবে। চিহ্ন দেখে আমরা নির্ধারণ করব যে আসলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। এবার হচ্ছে আমাদের মডুলাস বলতেছে, মডুলাস মানে মডুলাস নির্ণয় করো। মডুলাস যেটাকে আমাদের দুই পাশে একটা পরম মানের মতো একটা চিহ্ন আমরা ইউজ করি, মানে এটা আমরা লিখতে পারি হচ্ছে 3 + 2i। দুই পাশে আমরা পরম মানের মতো একটা চিহ্ন আমরা ইউজ করলাম। এটার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে মডুলাস নির্ণয় করো। দুই পাশে যে মডুলাস চিহ্ন বা
পরম মানের মতো এই চিহ্নটা যে আমরা ইউজ করি এটাকে বলা হয় মডুলাস। মডুলাস বা পরম মান। আমরা যে এই চিহ্নটা দুই পাশে ইউজ করতেছি এটার মানে বোঝাচ্ছে যে তুমি 3+2i যে জটিল সংখ্যাটা আছে এটার মডুলাস নির্ণয় করো। এটার কি নির্ণয় করো? মডুলাস নির্ণয় করো। এখন আমি তো মডুলাস নির্ণয় করব, কিন্তু আমার কিন্তু অবশ্যই বোঝা প্রয়োজন যে আসলে এই জটিল জটিল সংখ্যার মডুলাস বলতে আসলে কি বোঝায়, মডুলাস জিনিসটা আসলে কি, মডুলাস জিনিসটা আসলে কি সেটা আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে। এরপরেই কেবলমাত্র শুধুমাত্র আমরা মডুলাসটা নির্ণয় করতে শিখব। মডুলাস নির্ণয় করতে বোঝায় এটার যে প্রতিরূপী বিন্দুটা আছে এটার প্রতিরূপী বিন্দু কিন্তু আমি 3,2 লিখতে পারি। 3,2 কিন্তু আমি এটার প্রতিরূপী বিন্দু লিখতে পারি না, অবশ্যই কিন্তু পারি, আপনারা বুঝতে পারেন। তো এই যে 3,2 মানে একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু থেকে মূল বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটা কত একক? মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু যেটা আছে এইটুকুর দূরত্বটা কতটুকু, এটুকুর দূরত্ব কতটুকু হবে? এই দূরত্বের পরিমাণকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, এই দূরত্বকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এই আরই হচ্ছে আমাদের মডুলাস। এই আর কি হবে? আমাদের মডুলাস। তাহলে মডুলাস জিনিসটা কি? আমার যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে, যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে এই জটিল সংখ্যার যে প্রতিরূপী বিন্দুটা আছে এইটা এবং হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু এবং প্রতিরূপী বিন্দু এই দুটার মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় আর। এই আর মানে হচ্ছে মডুলাস, এই দূরত্বটাকে বলা হয় মডুলাস। তো মডুলাসটা আমি কিভাবে নির্ণয় করি? জটিল সংখ্যাটা যেহেতু আমাদের x+iy, তাহলে আমাদের মোট জেড, মোট জেড মানে কি? মডুলাস অফ জেড। তাহলে মোট মানে হচ্ছে মডুলাস, মডুলাস অফ জেড হচ্ছে আমাদের √(অফ x² + y² হবে। আমার জটিল সংখ্যাটা যদি আমাদের x+iy হয়, আচ্ছা সাপোজ আমরা সরল রেখা নামক একটা অধ্যায় কিন্তু আমরা ফার্স্ট পার্টে পড়ছি। ফার্স্ট পার্টে আমরা যে এই জিনিসটা পড়ছি যে দূরত্ব নির্ণয়ের একটা ফর্মুলা কিন্তু আমাদের 3.1 ছিল, দুটা কার্টেসীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ওই দূরত্ব নির্ণয় ফর্মুলা থেকে কিন্তু আমাদের এই ফর্মুলাটা আসছে। ওইটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে এটার প্রতিরূপী বিন্দু মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। আরেকটা হচ্ছে 0। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি যদি জটিল সংখ্যা যদি আমাদের এটা হয়, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে আমাদের x, y, আরেকটা হচ্ছে আমাদের 0,0। তাহলে বলেন তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব? x - 0² প্লাস y - 0² এটা রুট, এটাই তো আমাদের দূরত্ব হবে। x - 0 মানে হচ্ছে x, তাহলে x এর উপর স্কয়ার প্লাস y - 0 মানে হচ্ছে y স্কয়ার, y স্কয়ার আর এটার উপর হচ্ছে রুট। তো এইভাবে আমাদের এই মডুলাস নির্ণয়ের ফর্মুলাটা আসছে। তাহলে মডুলাস নির্ণয়ের ফর্মুলাটা আসলে আমাদের কি? √(অফ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশ, মানে বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ, কাল্পনিক সংখ্যার বর্গ। কাল্পনিক অংশে আই এর সাথে যে থাকবে এটাকে বলা হয় ওয়াই, আই এর সাথে যে থাকবে এটাকে বলা হয় ওয়াই, আর এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। সম্পূর্ণ হচ্ছে বাস্তব সংখ্যা আর এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। আই সহ এটাকে বলা হয় কাল্পনিক অংশ। আচ্ছা যাই হোক, তো বাস্তব সংখ্যার বর্গ প্লাস কাল্পনিক সংখ্যার বর্গ দুইটার সমষ্টিকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমার মডুলাস। আশা করি মডুলাস কাকে বলে, মডুলাস জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝাইতে পারলাম। তাহলে মডুলাসকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি দেখেন। মডুলাসকে আমরা মোট জেড অর্থাৎ MOD লিখেও আমরা প্রকাশ করতে পারি, অথবা দুই পাশে পরম মানের মতো চিহ্ন এটা দ্বারাও আমরা প্রকাশ করতে পারি। প্রশ্নে যেভাবেই থাকুক আমাকে শুধু এটাই মিন করতেছে যে তুমি মডুলাস নির্ণয় করো। এইভাবে থাকলেও বোঝাইতেছে যে মডুলাস নির্ণয় করতে বলছে, এইভাবে থাকলেও বলা হচ্ছে যে মডুলাস নির্ণয় করো। আর আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা মডুলাস অতি সহজে নির্ণয় করতে পারবো। মডুলাস বলতে বোঝায় কি? মডুলাস বলতে বোঝায় যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে ওই জটিল সংখ্যার যে প্রতিরূপী বিন্দুটা আছে এবং হচ্ছে আমার যে মূল বিন্দুটা আছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটাকে আমাদের কি বলা হয়? মডুলাস বলা হয়। তো আসেন আমরা এখন
মডুলাস নির্ণয় করব। তো মডুলাস সম্পর্কিত যে বেসিকটা, এটা আশা করি আপনারা মডুলাস নির্ণয়ের যে বেসিকটা, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি খুব বেশি বুঝাবো না আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস। আমি আর্গুমেন্ট শুধু, আমি এখন একটা বা দুইটা ম্যাথ আপনাদেরকে আমি একটু সলভ করাই দিব অনুশীলনী থেকে। অনুশীলনী থেকে আমি মডুলাস নির্ণয় করার পর আমি জাস্ট আর্গুমেন্ট একটা নির্ণয় করে দেখাবো, একটা বা দুটো। এইটুকু করানোর মাধ্যমে আজকের ক্লাসটা আমি সমাপ্ত করব। আমি প্রথম দিন খুব বেশি বেসিক আমি আলোচনা করতে চাই না। তো যাই হোক, আমরা এখন দু একটা ম্যাথ সলভ করি। আশা করি আপনারা এই মডুলাস সম্পর্কিত বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমি এই বিষয়টা আমি এখন মুছে ফেলব। এটা আমি রিমুভ করে দিলাম। এটা আমাদের থাক, এটা আমাদের থাক, এটা আমাদের থাকবে। তো আমি একটু বোঝার সুবিধার জন্য এই জিনিসগুলো আমি রাখলাম। এখন হচ্ছে আমি একটু মডুলাস নির্ণয়ের জিনিসগুলো আপনাদেরকে দেখাই, মডুলাস নির্ণয় করি। এরপর আমরা ধাপে ধাপে, অনেক বেসিক আছে কিন্তু এই অধ্যায়ে আমি বলছি অনেক বেসিক আছে। আজকে কেবলমাত্র আমরা জটিল সংখ্যার যে মডুলাস এবং আর্গুমেন্ট এবং প্রতিরূপী বিন্দু, এই সিম্পল কয়েকটা জিনিস আমরা দেখছি। এরপরে অনেক বেসিক আছে, আমরা আস্তে আস্তে মানে সব জানবো। একটা দুইটা দেখেন, একটা জটিল সংখ্যা দেওয়া আছে হচ্ছে 12 প্লাস 5i। বলছে যে এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাসও নির্ণয় করতে বলবে, আর্গুমেন্টও নির্ণয় করতে বলবে। কিন্তু আর্গুমেন্ট তো আপনাদেরকে শিখাই নাই, মডুলাস নির্ণয় করা শিখাইছি। তাহলে মডুলাস কিভাবে নির্ণয় করব? আমার যে বাস্তব অংশ আছে এটার বর্গ করব, এবং হচ্ছে আমাদের যে কাল্পনিক অংশ অর্থাৎ আয়ের সাথে যে থাকবে এটার বর্গ করব। করার পরে দুটা যোগ করে বর্গমূল করব। করলেই আমাদের মডুলাস চলে আসবে। তাহলে মডুলাসটা এখন কত হচ্ছে? 12 পাওয়ার 2 মানে হচ্ছে 144। 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে 144 আর 25 যোগ করলে হয় 169, বর্গমূল করলে হয় হচ্ছে 13। এখন আপনারা বলতে পারেন যে এখানে বর্গমূল যেহেতু করা হয়েছে তাহলে মনে হয় একটা প্লাস এবং একটা মাইনাস দিতে হবে, কিন্তু না। কেন দিতে হবে না? এখানে প্লাস মাইনাস কেন দিতে হবে না? কারণ এটা মডুলাস বলতে আসলে কি বোঝায়? মডুলাস বলতে কিন্তু আসলে মূলত একটা দূরত্বকে নির্দেশ করতেছে। আর দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, এখানে নেগেটিভ সাইন হবে না। আর এখানে মনে মনে আগে থেকে যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে প্লাস দেওয়া আছে। সুতরাং এখানে এক্সট্রা করে আমার প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা মডুলাস নির্ণয় করার পর যে বর্গমূলটা আসলে আমরা করলাম, আমরা আসলে এই বর্গমূলটা করার কারণে আমরা এখানে আগে প্লাস মাইনাস দিব না, কারণ এই মডুলাস মূলত একটা বর্গমূল নির্দেশ করে না। বর্গমূল বলতে এখানে একটা দূরত্ব নির্দেশ করে। এই দূরত্বটা কখনো ঋণাত্মক, আমরা জানি যে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা এখানে মাইনাস চিহ্ন দিব না, আর এখানে মনে মনে আবার কি আছে? প্লাস চিহ্ন আছে। তো এটা হচ্ছে আমাদের মডুলাস নির্ণয়ের ফর্মুলা। আশা করি এরকম ভাবে আমরা মডুলাস নির্ণয় করতে পারবো। তো আসেন আপনাদেরকে আরো দুই একটা দেখাই। আমাদের এই মডুলাস এবং আর্গুমেন্ট এগুলা কিন্তু আমাদের প্রায় প্রায় পরীক্ষায় আসে, কোনো না কোনো পরীক্ষায় আসবে। এটা মানে প্রত্যেক বছরই আসবে, হয়তো এমসিকিউতে আসবে, না হয় সৃজনশীলে আসবে, যে কোনো এক জায়গায় আসবে। যদি এমসিকিউতে আসে তাহলে যে কোনো একটা চাবে, হয়তো মডুলাস চাবে, না হয় আর্গুমেন্ট চাবে। আর যদি সৃজনশীলের ক্ষেত্রে হয় ক নম্বর, তাহলে একসাথে দুইটাই চাইতে পারে, তাহলে একসাথে দুইটাই চাবে। তাহলে এখানে আমরা একটু দেখব, এখানে মূলত বেসিক্যালি আমাদের বলছে হচ্ছে, দেখেন আর্গন চিত্র নিচের সংখ্যাগুলো দেখাও। আর্গন চিত্রে যেমন 5 প্লাস 3i, 5 প্লাস 3i, এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত হবে? এটাকে আমার আর্গন চিত্রে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আর্গন চিত্রে প্রকাশ এটা আমরা একটু দেখি। তাহলে এটা দেখেন এক্স এর মান অর্থাৎ বাস্তব অংশের আগেও প্লাস আছে, কাল্পনিক অংশের আগেও প্লাস আছে, দুইটাই যেহেতু প্লাস, তার মানে এটা আমাদের অবশ্যই প্রথম চতুর্ভাগে এই যে এখানে হবে আমাদের 5 প্লাস 3i। তাহলে এটা আমাদের 5 প্লাস 3i, এটা আর্গন চিত্রে প্রকাশ হচ্ছে
প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। এরপর হচ্ছে আমাদের যদি বলি -8 + 5i, -8 + 5i, এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত হবে, বা এটা আসলে কোন চতুর্ভাগের একটা জটিল সংখ্যা। এটার প্রতিরূপী বিন্দুটা হচ্ছে আমাদের কত, প্রতিরূপী বিন্দু হচ্ছে -8,5, আর এটা ছিল হচ্ছে 5,3। আচ্ছা, তাহলে এখানে আমার বলা হচ্ছে যে x এর মান হচ্ছে নেগেটিভ, y এর মান পজিটিভ। এই যে দেখেন, x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, কোন চতুর্ভাগে অবস্থিত, আর্গন চিত্রে এর অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো এরকম আরো বেসিক্যালি অনেকগুলো আসলে জিনিস আছে এখানে আর্গন চিত্রে এদের প্রকাশ, তো এই বিষয়গুলো আমরা পারবো। আর্গন চিত্রে প্রকাশ এই বিষয়টা আমরা পারলাম। এবার হচ্ছে এই দুইটা জটিল সংখ্যার আমরা কি করব, মডুলাস নির্ণয় করব। তাহলে মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে যদি বলি মডুলাস কিভাবে নির্ণয় করব, প্রথমে বাস্তব অংশ মানে x, এটা জটিল সংখ্যা হয় আমাদের x + iy, x এর জায়গায় যে থাকবে, x এর জায়গায় এখানে আছে 5, 5 এর বর্গ প্লাস y এর সাথে মানে i এর সাথে যে থাকবে এটা হচ্ছে y, এখানে কত 3, এটার বর্গ এবং এটাকে রুট করা। তাহলে আমাদের কত আসে, 25 + 9 মানে 34, রুট ওভার অফ 34 আসে। আবার এটার ক্ষেত্রে যদি আসি তাহলে -8 এর পাওয়ার 2 প্লাস হচ্ছে 5 এর পাওয়ার 2, এটাকে আমাদের বর্গমূল করতে হয়। তাহলে 8 8 এ 64, 64 আর হচ্ছে 25, 64 আর 25 এ কত হয় 84, তাহলে 89, 89 এটাকে আমাদের রুট করতে হবে, 89 কে আমাদের রুট করতে হবে। তো এগুলো আসলে বর্গমূল চিহ্ন আসলে কেন রাখলাম, এগুলো তো পূর্ণ বর্গ সংখ্যা না, এগুলো তো বর্গমূল করা যাবে না, এই কারণে আমরা এখানে এই রুট সংক্রান্ত বিষয়গুলো আমরা রাখছি। তো আশা করা যায় যে এরকম যে কোনো প্রকার জটিল সংখ্যার যদি বলে আর্গন চিত্রে এটাকে প্রকাশ করা, অর্থাৎ আর্গন চিত্রে এর প্রতিরূপী বিন্দুটা, এর প্রতিরূপী বিন্দুটা কত, এর প্রতিরূপী বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, বা এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত, এরকম বিষয় বললে আপনারা অবশ্যই পারবেন। এবং হচ্ছে মডুলাস নির্ণয় করতে বললেও আপনারা পারবেন। তো মডুলাস নির্ণয় করতে আপনারা অবশ্যই পারবেন। তো এখন আমি যাব হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়। আর্গুমেন্ট নির্ণয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো, এবং এটা দেখানোর পরে হচ্ছে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করব। 5টা ক্লাস যে আমি নিব, এই 5টা ক্লাস আপনারা খুব ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে ক্লাসটা একদম সম্পূর্ণ করবেন। এই যে সম্পূর্ণ অধ্যায়টা যে আমি আপনাদেরকে বুঝাবো, এই সম্পূর্ণ অধ্যায়টা যদি খুব সুন্দরভাবে বুঝতে পারেন আমার সাথে তাল মিলিয়ে, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে যে আপনাদের একটা সৃজনশীল আসবে, একটা সৃজনশীল আপনি আনসার করতে পারবেন। এবং হচ্ছে মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ আপনার পরীক্ষায় আসবে, 3টা এমসিকিউ আসলো আপনি 3টায় কারেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে আপনার যদি ছোট প্রশ্নের ব্যাপার থাকে তাহলে ছোট প্রশ্ন আসতে পারে, মনে হয় না ছোট প্রশ্ন এটা করবে, এটা 9 10 করছে, যাই হোক। তো 10 নম্বর আপনি একটা সৃজনশীলের মধ্যে পাইতেছেন, এরপর হচ্ছে এমসিকিউতে 3 পাইতেছেন, তার মানে কি 13 নম্বর, 13 নম্বর আপনি শিওর করতে পারবেন পরীক্ষার খাতায়, আপনি 13 নম্বর শিওর করতে পারবেন এই একটা অধ্যায় শেষ করার মাধ্যমে। অবশ্যই মাস্ট, যেহেতু 10টা অধ্যায় আছে, কিছু কিছু অধ্যায় আছে যেগুলোর মধ্যে থেকে সৃজনশীল আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু কিছু অধ্যায় আছে আমি বলে দিব যে হ্যাঁ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। যেমন একটা অধ্যায় হচ্ছে এই জটিল সংখ্যা। এবার হচ্ছে আমার আর্গুমেন্ট। আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমার আগে নির্ণয় করতে হবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। এটা আপনাদেরকে তো আমি নির্ণয় করা দেখাইছি। আচ্ছা, আর্গুমেন্ট জিনিসটা কি, দেখেন আমি এই যে এখানে আঁকায় রাখছি 3 - 2i, এই জটিল সংখ্যাটা এখানে অবস্থিত। এই জটিল সংখ্যাটা আমার এই যে এটা ধনাত্মক x অক্ষ, এটা হচ্ছে আমার ধনাত্মক x অক্ষ, এটা হচ্ছে আমার ঋণাত্মক x অক্ষ, এটা হচ্ছে আমার ধনাত্মক y অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক y অক্ষ। তো আর্গুমেন্ট বলতে বোঝায় হচ্ছে বেসিক্যালি, আর্গুমেন্ট বলতে বোঝায় হচ্ছে আমাদের এই যে ধনাত্মক x অক্ষটা আছে, এই ধনাত্মক x অক্ষের সাথে এই যে এই মানে যে রেখাটা দ্বারা আমার দূরত্বটা নির্ণয় করতেছে, আমার যে দূরত্বটা মূল বিন্দু এবং ওই জটিল সংখ্যার যে বিন্দুটা পয়েন্ট, এই দুইটা বিন্দুর সংযোজক সরল রেখা, এই যে এটা, এই সরল রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে,
এই মূল বিন্দু এবং ওই জটিল সংখ্যার শীর্ষবিন্দু এই দুটার সংযোগ সরলরেখা যেটা আমরা বলতেছি, এইটা এবং হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কোনটা আমার কত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আসলে কত ডিগ্রি হয়, এটাই হয় আমাদের আর্গুমেন্ট, এটাকে বলা হয় আমাদের আর্গুমেন্ট, অর্থাৎ এটা আমাদের আসলে মধ্যবর্তী কোনটা কত, মানে মূল বিন্দু এবং হচ্ছে যে জটিল সংখ্যাটা আছে ওই জটিল সংখ্যার পয়েন্ট শীর্ষবিন্দু এই দুটার সংযোজক সরল রেখা এবং হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এটাকে বলা হয় ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট আমরা দেখে কিন্তু এখন নির্ণয় করতে পারবো যে এটা আসলে কোন চতুর্ভাগে অবস্থিত, এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমি অবশ্যই বুঝতে পারবো। একটা জটিল সংখ্যা কোন চতুর্ভাগে অবস্থিত এটা আমি অবশ্যই নির্ণয় করতে পারবো। যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, মানে চারটা চতুর্ভাগের জন্য আমার 6টা সূত্র আছে, চারটা চতুর্ভাগের জন্য আমার কয়টা সূত্র আছে, 6টা সূত্র, এবং এগুলাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, এগুলাকে বলা হবে আমার মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে আমার মূলত দুই প্রকার, আর্গুমেন্ট আমার কয় প্রকার বললাম, দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে সাধারণ, মুখ্য আর একটা হচ্ছে আমার সাধারণ। আর্গুমেন্ট আমার কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। আমরা আগে জানবো মুখ্য আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় তো আর্গুমেন্টকে আমার থিটা দ্বারা প্রকাশ করা হয়, আর্গুমেন্ট কি একটা কোণ নির্দেশ করতেছে তো এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর এটা যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত এই কারণে আমি থিটা 1 দ্বারা প্রকাশ করলাম। থিটা 1 হবে আমাদের tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, যেখানে আমাদের y এবং x কি আমাদের জটিল সংখ্যা হচ্ছে x প্লাস iy। তো এখান থেকে আমরা y এর মান নিব এবং x এর মান নিব, নেওয়ার পরে আমরা এই সূত্রের মধ্যে যদি দেখি যে প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়েছে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করে আমরা কোণ নির্ণয় করব। আর যদি দেখি যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়েছে নেগেটিভ পজিটিভ এরকম হয়ে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেক্ষেত্রে আমরা থিটা 2 দ্বারা প্রকাশ করলাম, এটা থিটা 2 হবে আমাদের পাই মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। এরপর হচ্ছে আমাদের যদি দেখি যে এই জটিল সংখ্যাটা আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়েছে, কোন চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়েছে, তাহলে এটার জন্য আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা মনে রাখবো যে আমরা আসলে ক্লকওয়াইজ দিয়ে আমরা আগে ট্রাই করব, যদি দেখে যে অ্যান্সার আসে নাই, মানে যেটা অ্যান্সার আসে ওটা অপশনে নাই, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করব, মানে ক্লকওয়াইজও করব অ্যান্টি ক্লকওয়াইজও আমরা করব। তাহলে থিটা 3 হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের কি একটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। এটা হচ্ছে আমাদের এই দুইটা ফর্মুলা, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা আগে এটা দিয়ে আগে করব, এটা দিয়ে করার পর যে রেজাল্ট আসবে, যদি দেখি আমাদের এমসিকিউতে চাইছে, এমসিকিউতে যদি চায় তাহলে আমরা আগে এটা দিয়ে করব, করার পরে যদি দেখি যে অ্যান্সারটা আমাদের আসছে ওইটা আমাদের অপশনে নাই, তাহলে আমরা এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। যে কোনো একটা দিয়ে আমাদের মিলবে, দুইটাই অপশনে থাকবে না, মানে এটা দিয়ে করলে আমার এক রেজাল্ট আসবে, এটা দিয়ে করলে আমার আরেক রেজাল্ট আসবে, এখন দুইটা রেজাল্টই আমার কিন্তু অপশনে থাকবে না। আর হচ্ছে যখন আমরা সৃজনশীল করব তখন আমাদের আর্গুমেন্ট নির্ণয় করতে বললে আমাদের যেটা ইচ্ছা সেটাতে আমরা একটা মানে একটা দিয়ে আমরা বের করে দিয়ে আসবো, আর কেউ যদি চায় আমি দুইটা দিয়ে দুইটা অ্যান্সার বের করে দিয়ে আসবো তাও আপনি দিতে পারেন, তাও অসুবিধা নাই। এরপর হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ যেটাকে আমরা থিটা 4 দ্বারা প্রকাশ করব, থিটা 4 আমাদের দুইটা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স অফ y বাই x, আরেকটা হচ্ছে 2 পাই মাইনাস, একদম মানে হালকা হয়ে গেল লেখাগুলা। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, নিচে আর একটু ভালো করে লিখি দেখি।
লেখা দেখা যাবে অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই যে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য এই ফর্মুলাটা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের এই ফর্মুলা, তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের এই দুইটা, চতুর্থ চতুর্ভাগের জন্য এই দুইটা। তাহলে আমাদের নির্ধারণ করতে হবে কোন চতুর্ভাগে অবস্থিত, এবং আমরা চতুর্ভাগ অনুযায়ী আমাদের যে ফরম্যাটটা পড়বে সেই ফরম্যাটে আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের আর্গুমেন্ট বের হয়ে যাবে। আর এই আর্গুমেন্টগুলো হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। আমাদের সাধারণ আর্গুমেন্ট আবার কি? সাধারণ আর্গুমেন্ট আমি কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আর্গুমেন্ট জিনিসটা কি? আর্গুমেন্ট জিনিসটা কি সেটা কিন্তু আপনাদেরকে আমি বোঝাইছি। তো আর্গুমেন্ট জিনিসটা বোঝানোর পর এখন এই মুখ্য আর্গুমেন্ট আমরা নির্ণয় করলাম। মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করার পর যে রেজাল্ট আসলো, সাপোজ আসলো 5π/3, সাপোজ আমার আসলো কত? 5π/3। এটা আমাদের একটা আর্গুমেন্ট। কোন একটা জটিল সংখ্যার আমার আর্গুমেন্ট এরকম আসলো, আর্গুমেন্ট 5π/3 আসলো। এখন আমার মুখ্য আর্গুমেন্টের সাথে আমি 2nπ যোগ করব, প্লাস মাইনাস, আর এনে দেব হচ্ছে n belongs to z, মানে হচ্ছে সাধারণ আর্গুমেন্ট ইকুয়াল হবে, সাধারণ আর্গুমেন্ট ইকুয়াল 2nπ প্লাস মাইনাস মুখ্য আর্গুমেন্ট, 2nπ প্লাস মাইনাস মুখ্য আর্গুমেন্ট, n belongs to z। তাহলে সাধারণ আর্গুমেন্ট আমার অনেক হতে পারে, অসংখ্য হতে পারে, কিন্তু মুখ্য আর্গুমেন্ট হচ্ছে একটা। মুখ্য আর্গুমেন্ট হচ্ছে একটা। যেমন দেখেন এখানে শুধু এটাই ছিল, কিন্তু এখানে 0 বসাইলে আমার একটা আসবে, 1 বসাইলে একটা আসবে, 2 বসাইলে একটা, 3 বসাইলে একটা, এরকম অনেক অসংখ্য মান কিন্তু আমাদের আসবে। তো সাধারণ আর্গুমেন্ট আমার অসংখ্য হতে পারে, মুখ্য আর্গুমেন্ট হচ্ছে আমার একটা, যেটা আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমি সমাধান করতে পারবো। তো যাই হোক, অলরেডি ক্লাস 42 মিনিট হয়ে গেছে। আমার মনে হয় একটু ভুল হইলো, কারণ প্রথম দিন আসলে এত বড় ক্লাস আসলে নেওয়া ঠিক হয় নাই আমার। তো আমি আসলে খুবই দুঃখিত। আমরা আগামী দিন থেকে আসলে আমরা ক্লাস করাবো, এবং 5টা ক্লাসের মাধ্যমে আমি জটিল সংখ্যা নামক অধ্যায়টি যেভাবেই হোক শেষ করার ট্রাই করব। তো আজকে আমরা 1 নম্বর ক্লাসটা করলাম। এই 1 নম্বর ক্লাসটা বিশেষ করে আপনারা যারা এইচএসসি 27 ব্যাচ আছেন, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জটিল সংখ্যার যে প্রথম ক্লাসটা, এটা আপনারা কতটুকু বুঝতে পারছেন। এটা আসলে এভাবে যদি আপনাদেরকে আমি বোঝাই, তাহলে আপনারা সম্পূর্ণ জটিল সংখ্যা আপনারা আসলে শিখতে পারবেন কিনা, বা আসলে আপনাদের নিলে আসলে উপকারে আসবে কিনা, এটা আপনাকে অবশ্যই জানাবেন। আমরা একদম জটিল সংখ্যা, বহুপদী, কনিক্স, বিপরীত ত্রিকোণমিতি এবং স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এবং হচ্ছে সকল অধ্যায় আমরা কভার করার ট্রাই করব। আমরা আগে কমন গুলা করবো, এরপর হচ্ছে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট ওইগুলো আমরা করবো, ওইগুলো হচ্ছে পরে। আগে হচ্ছে আমরা যেগুলো কমন, যেগুলো পরীক্ষায় বেশি পরিমাণে আসতে পারে, ওইগুলো আগে আমরা শেষ করার ট্রাই করব। তো ক্লাসগুলো আসলে কেমন লাগতেছে এটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটি আমি সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।